আসছে ডিসেম্বর মাসে ওয়ার্কারদের বেতন আবারও ৯% বাড়তে যাচ্ছে। এই বাস্তবতায় অনেক ছোট ও মাঝারি ফ্যাক্টরি আজ তাদের প্রোডাকশন কস্ট এবং প্রফিটেবিলিটির হিসাব মিলাতে পারছে না, এবং এর ফলশ্রুতিতে অনেক ছোটখাটো ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। এর পাশাপাশি সামনে রয়েছে জাতীয় নির্বাচন এবং বেতন সমন্বয়কে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের অস্থিরতা। সব মিলিয়ে সময়টা সত্যিই চ্যালেঞ্জিং। ঠিক এই পরিস্থিতিতে ফ্যাক্টরি টিকিয়ে রাখার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ফ্যাক্টরি এফিসিয়েন্সি বাড়ানো এবং ওয়েস্টেজ কমানো। বিগত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মাত্র $3 একটি টি শার্ট প্রোডাক্টেও শুধুমাত্র লেআউট পরিবর্তনের মাধ্যমে ফ্যাক্টরিকে প্রফিটেবল করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জিরো হেল্পার কনসেপ্ট ব্যবহার করে সোয়েটশার্ট আইটেমে লেআউট করা যায় এবং কিভাবে এর মাধ্যমে এফিসিয়েন্সি বৃদ্ধি ও ম্যান পাওয়ার রিডাকশন সম্ভব হয়। এখন আসি মূল বিষয়, সোয়েটশার্ট লেআউট জিরো হেল্পার কনসেপ্ট। সোয়েটশার্টের লেআউট সাধারণত শুরু হয় ক্যাঙ্গারু পকেট অ্যাটাচ অপারেশনের মাধ্যমে। ট্রেডিশনাল ওয়েতে ক্যাঙ্গারু পকেট অ্যাটাচ করার আগে বডিতে মার্কিং করা হয়, কিন্তু আমাদের অ্যাডভান্সড মেথড লেআউট সিস্টেমে ক্যাঙ্গারু পকেট করা হয় টেমপ্লেট অথবা প্রিন্ট থেকে নচ মার্কের মাধ্যমে। নচমার্কের মাধ্যমে কাজ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই নচমার্কের চিহ্ন যেন বেশি বড় না হয় এবং কোনো অবস্থাতেই সিউইংয়ের বাইরে পড়ে না যায়, কারণ যদি নচমার্ক সিউইংয়ের বাইরে চলে যায় তাহলে সেটি মেজর অল্টারেশন হিসেবে কাউন্ট হবে। এই জায়গাটাই আমাদের ডিসিপ্লিন এবং স্কিলের পরিচয়। ছোট্ট একটা মার্ক, কিন্তু ইম্প্যাক্ট বিশাল। এখন কাটিং অ্যান্ড প্রিন্ট সাপোর্ট জিরো হেল্পারের মূল ভিত্তি অংশটা খুব গুরুত্বপূর্ণ। জিরো হেল্পারে কাজ করার জন্য কাটিং এবং প্রিন্ট ডিপার্টমেন্টের সাপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাটিং বা প্রিন্ট থেকে যদি সিরিয়াল ওয়াইজ গার্মেন্টস না আসে তাহলে কোনোভাবেই জিরো হেল্পারে কাজ করা সম্ভব নয়। কাটিং থেকে চেক ছাড়া রিজেক্ট পার্ট, রিপ্লেস ছাড়া রিজেক্ট বডি এবং প্রিন্ট থেকে সিরিয়াল ছাড়া গার্মেন্টস আসলে কোনো অবস্থাতেই জিরো হেল্পার সিস্টেম ইমপ্লিমেন্ট করা যাবে না, কারণ এখানে সিরিয়াল ভাঙলে ফ্লো ভাঙবে, ফ্লো ভাঙলে এফিসিয়েন্সি ভাঙবে, আর এফিসিয়েন্সি ভাঙলে ফ্যাক্টরি টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই কাটিং ও প্রিন্ট এই দুই জায়গা থেকে ডিসিপ্লিন নিশ্চিত করাই হল জিরো হেল্পারের ফাউন্ডেশন। এরপর আসে পকেট অপারেশন, ক্রিটিক্যাল এরিয়া। সোয়েটশার্টের প্রথম অপারেশন হল পকেট হ্যামিং। পকেট হ্যামিংয়ের জন্য মেশিন সেটআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেশিন সেটআপ ঠিক না হলে পকেট হ্যামের বাম পাশের রোপিং ইস্যু দেখা দিতে পারে। পকেট হ্যামিং করার পর অবশ্যই পকেট সিরিয়াল ওয়াইজ রাখতে হবে। মনে রাখবেন, এখানে সিরিয়াল ঠিক থাকলে পরের সব অপারেশন কন্ট্রোলে থাকবে, আর সিরিয়াল নষ্ট হলে লেটেস্ট স্টেজের রিস্ক বেড়ে যাবে। এবার পকেট জয়েন, মোস্ট ক্রিটিক্যাল অপারেশন। সোয়েটশার্টের সবচেয়ে ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ অপারেশন হল পকেট অ্যাটাচ, কারণ সোয়েটশার্টের কোয়ালিটির সবচেয়ে বড় অংশ নির্ভর করে পকেট অ্যাটাচের ওপর। পকেট অ্যাটাচে যেসব মেজর প্রবলেম লেখা যায়, পকেট টপ লাইন আনইভেন, পকেট ওপেনিং ইস্যু, পকেট লেগ আনইভেন, এই তিনটে বিষয়ই পকেট অ্যাটাচের বিগেস্ট পেইন পয়েন্ট। পকেট অ্যাটাচ করার সময় অবশ্যই স্টিকার ম্যাচ করে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই স্টিকার ম্যাচ ছাড়া কাজ করা যাবে না। যদি কখনো স্টিকার ম্যাচ না হয় তাহলে অবশ্যই কোয়ালিটি ডিপার্টমেন্টের সাহায্য নিতে হবে। পকেট অ্যাটাচের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে পকেট সিমেট্রি, টপ লাইন ইভেননেস এবং লেগ শেপ, এগুলোই পকেট অ্যাটাচের কি কোয়ালিটি স্ট্যান্ডার্ড। পকেট জয়েন করার পরে সাধারণত পকেট এজ কাটিং এবং বার ট্যাক অপারেশন করা হয়, এবং এই দুটি অপারেশনের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে গার্মেন্ট স্টিকার মিসম্যাচ যেন না হয়, সিরিয়াল মিস্টেক যেন না হয়, কারণ এখানে সিরিয়াল মিসম্যাচ হলে গার্মেন্টসের মধ্যে শেড প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা পরে বড় লসে পরিণত হতে পারে। পকেট অ্যাটাচ শেষ হওয়ার পরে গার্মেন্টস অ্যাসেম্বলি পয়েন্টে শোল্ডার জয়েন করা হয়। এটাই শোল্ডার জয়েন অ্যাসেম্বলি পয়েন্ট। শোল্ডার জয়েনের সময় দুজন অপারেটর স্টিকার ম্যাচ করে জয়েন করবে। শোল্ডার জয়েনের পরে দুই শোল্ডার কেটে এবং চেইন করে গার্মেন্টস হাফ ফোল্ড করে পরবর্তী প্রসেসের জন্য রাখবে। শোল্ডার জয়েন করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে শোল্ডার শিয়ারিং যেন না থাকে এবং দুই শোল্ডারে আপ ডাউন যেন না হয়। এখানে ছোট্ট একটা আপ ডাউন পরে বড় ডিফেক্ট তৈরি করতে পারে, তাই এই স্টেজের ডিসিপ্লিন মানেই কোয়ালিটি কন্ট্রোল। এরপর স্লিভ জয়েন অপারেশন। শোল্ডার জয়েনের পরে সাধারণত স্লিভ জয়েন করা হয়। স্লিভ জয়েন করার সময় অবশ্যই স্লিভ স্টিকার ম্যাচ করতে হবে এবং স্লিভের 4টি পয়েন্ট মিলিয়ে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই স্লিভ হেড এরিয়াতে কাটাকাটি টানাটানি থাকতে পারবে না। স্লিভ হেড এরিয়া ওভারপুলিং করা যাবে না এবং স্লিভ লুজ অথবা পাকারিং গ্রহণযোগ্য নয়। স্লিভ জয়েনের পরে স্লিভ কার্ল পার্ট এবং আর্মহোল শেপ আনইভেন একটি ক্রিটিক্যাল কোয়ালিটি ইস্যু। এই দুটো ইস্যু পরের প্রসেসে গেলে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, তাই স্লিভ জয়েন স্টেজেই কন্ট্রোল মাস্ট। এরপর আসে সবচেয়ে সেন্সিটিভ অংশ, হুডি জয়েন, মোস্ট সেন্সিটিভ অপারেশন। নিট গার্মেন্টসের হুডি আইটেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন হল হুডি জয়েন। হুডি জয়েন সাধারণত ব্যাক নেক থেকে শুরু হয় এবং 100% কাট মার্ক ফলো করে হুডি জয়েন করতে হয়। হুডি জয়েন করার পরে সাধারণত থ্রেড পুল করে ট্রিম করা হয়। হুডি জয়েনের সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় হল হুডি মার্কিং। যদি কোনো অবস্থায় হুডি মার্ক মিস্টেক হয় তাহলে হুডির হালো পয়েন্ট মিস্টেক হবে।
হুডি জয়েন করার সময় স্ট্রেট এরিয়াতে হুডি ও বডি সমান করে জয়েন করতে হবে এবং শেপ এরিয়াতে একটু পুল করে জয়েন করতে হবে। হুডি জয়েনের সময় বিশেষভাবে লক্ষণীয় হুডি শেপ আনইভেন, হুডি শিয়ারিং, হুডি লুজ, ব্যাকনেক পাকারিং, ব্যাকনেক উইডথ এবং হুডি গ্যাপ। এই পয়েন্টগুলো ঠিক থাকলেই হুডি আইটেমের লুক অ্যান্ড ফিট ঠিক থাকে। হুডি জয়েনের পরে সাধারণত ব্যাক টেপ পাইপিং এবং টপ স্টিচ করা হয়। এই অপারেশনে লক্ষ্য রাখতে হবে কোনো ওয়েভি থাকবে না এবং হুডি জয়েনের কোনো আনট্রিমড থ্রেড থাকবে না। ব্যাক টেপ টপ স্টিচ করার সময় টপ স্টিচ আনইভেন, বায়াস বা ওয়েভি যেন না থাকে এবং ডাবল থ্রেড ট্রিমার সেটআপ থাকতে হবে, কারণ এখানে আনট্রিমড থ্রেড থাকলে ফিনিশিংয়ের সময় এক্সট্রা ম্যান পাওয়ার লাগবে, যা জিরো হেল্পার গোলের বিপরীত। ব্যাক টেপ টপ স্টিচের পরে আর্মহোল টপ স্টিচ। যদি আর্মহোল টপ স্টিচ অপারেশন থাকে তাহলে টপ স্টিচের পরে অপারেটরকে নিজেই থ্রেড ডিচেইন করতে হবে। প্রয়োজনে দুজন আর্মহোল টপ স্টিচ অপারেটর দেওয়া যেতে পারে, কিন্তু এখানে কোয়ালিটি চেক বা থ্রেড কাটিংয়ের জন্য কোনো হেল্পার দেওয়া যাবে না। এটাই জিরো হেল্পার ডিসিপ্লিন। আর্মহোল টপ স্টিচ করার সময় খেয়াল রাখতে হবে ওয়েভি, পাকারিং, টপ স্টিচ আনইভেন এবং সিম ইলাস্টিসিটি। টপ স্টিচ শেষ করার পরে গার্মেন্টস বডি লম্বা করে ভাঁজ করে রাখতে হবে, যাতে পরবর্তী সাইড সিম প্রসেসে কোনো সমস্যা না হয়, কারণ ভালো ফোল্ডিং মানেই স্মুথ ফিডিং, আর স্মুথ ফিডিং মানেই স্টেবল আউটপুট। গার্মেন্টস সাইড সিম অপারেশনে যায়। সাইড সিম করার সময় আর্মহোল টপ স্টিচের থ্রেড বের করে সাইড সিম করতে হবে এবং 4 পয়েন্ট আপ ডাউন, এক্সট্রা কাট, ওভার পুলিং, লেভেল ডিসপ্লেসমেন্ট কোনোটাই গ্রহণযোগ্য নয়। সাইড সিম শেষে K02 নাইফের সামনে গার্মেন্টস একটু ধরে রাখতে হবে যাতে এক্সট্রা থ্রেড নাইফে কেটে যায়। এটাই সেলফ ট্রিমিং কালচারের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যা হেল্পার ডিপেন্ডেন্সি কমায়। এখন আসি বটম এবং কাফ অপারেশনে। বটম মেক করার সময় বটম মিডল মার্ক দেওয়া হয় এবং কাফ মেক করে পরবর্তী প্রসেসের জন্য ফোল্ড করে রাখা হয়। বটম মার্ক সাধারণত কাটিং থেকে করা হয় এবং বটম মেক করার সময় কাটিং মার্ক ফলো করা হয়। মার্ক করার জন্য এখানে কোনো অতিরিক্ত হেল্পার ব্যবহার করা হয় না, তবে স্টিকার তোলা ও কাফ জয়েন করার জন্য বডি ফোল্ড করার কাজে একজন হেল্পার ব্যবহার করা হয়। বটম সার্ভিসিং সাধারণত ফ্ল্যাট লক মেশিনে করা হয় যেন কাটমার্ক জয়েনের সময় দেখা যায়। এই অংশটা ফলো করলে জয়েন অ্যাকিউরেসি বাড়ে এবং রিওয়ার্ক কমে। কাফ ও বটম জয়েন করার পরে অপারেটরদের থ্রেড পুল করে ট্রিম করতে হবে। এই অপারেশনে বিশেষভাবে লক্ষণীয় কোয়ালিটি প্যারামিটার কাফ শিয়ারিং অ্যাট আ সিঙ্গল প্লেস, কাফ আনইভেন, কাফ পয়েন্ট মিসম্যাচ, এক্সট্রা কাফ ওয়েভি, বটম শিয়ারিং, বটম ওয়েভি, পকেট পয়েন্ট আপ ডাউন এবং বটম আনইভেন। কোনো অবস্থাতেই কাফ ও বটমের থ্রেড পরবর্তী প্রসেসে যেতে পারবে না, কারণ থ্রেড ক্যারিওভার মানেই নেক্সট প্রসেস ডিলে, কোয়ালিটি রিস্ক এবং এক্সট্রা হ্যান্ডলিং কস্ট। সবশেষে টার্নিং অ্যান্ড ফাইনাল অপারেশনস। বডি টার্নিংয়ের জন্য বটম জয়েনের পরে একজন হেল্পার দেওয়া হয়, তবে যদি রিভার্স সাইড টপ স্টিচ করা যায় তাহলে এই হেল্পারেরও প্রয়োজন নেই। এটাই আমাদের টার্গেট, হেল্পার ডিপেন্ডেন্সি যতটা সম্ভব কমানো। কাফ ও বটম টপ স্টিচ মেশিনে অবশ্যই ব্লোয়ার চালু রাখতে হবে। এখানে থ্রেড কাটার জন্য একজনের বেশি হেল্পার ব্যবহার করা যাবে না। প্রসেসের শেষে হুড ইনসার্টের জন্য একজন হেল্পার এবং একজন হেল্পার থ্রেড কাট করবে, বডি চেক করবে, বডি সাকার করে সাইজ করে টেবিলে তুলবে। এখানে ডিসিপ্লিন বজায় রাখলে ফিনিশিং স্মুথ হয় এবং রিজেকশন রিস্ক কমে। এখন শেষ কথাটা, এই পুরো প্রসেসের মূল লক্ষ্য একটাই, সেলফ ট্রিমিং অভ্যাস গড়ে তোলা, হেল্পার ডিপেন্ডেন্সি কমানো এবং লিন ম্যানুফ্যাকচারিং মাইন্ডসেট তৈরি করা। এই পরিবর্তন কারো ওপর চাপ নয়, এটি আমাদের ফ্যাক্টরি টিকিয়ে রাখার কৌশল। কম ম্যান পাওয়ার, বেশি এফিসিয়েন্সি, কম ওয়েস্টেজ, সাস্টেনেবল ফিউচার, এটাই আমাদের ডেস্টিনেশন। মনে রাখবেন, এফিসিয়েন্সি ইজ নট এক্সট্রা ওয়ার্ক, এফিসিয়েন্সি ইজ স্মার্ট ওয়ার্ক।